লাবণী রয়েছে আপনাদের সঙ্গে। আজকে সব থেকে বড় খবরের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। তা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেই গেছেন যে আজকের সব থেকে বড় খবর ঠিক কোনটি। দেবরাজ চক্রবর্তী এতক্ষণে তিনি রয়েছেন আদালতে। তবে কালকেই কিন্তু তাকে একেবারে পুরুলিয়া থেকে ধরা হয়। কিসের অভিযোগে? না, শয়ে শয়ে কোটি কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে। শুধু একটা দুটো নয়, একাধিক অভিযোগ। সেই অভিযোগে তাকে ধরা হয়েছে পুরুলিয়া থেকে। যদিও তার আগে অনেক তালবাহানা হয়েছে, কিন্তু এইসবের মধ্যে একটা বড় প্রশ্ন, তা হচ্ছে দেবরাজের রাজত্ব আর কোথায়, দেবরাজের সেই জৌলুস আজ কোথায়। আর যখন তাকে আদালতে তোলা হচ্ছে তখন মানুষের ক্ষোভ কিন্তু তার দিকে একেবারে আছড়ে পড়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের উপরে কিন্তু এই পালা বদলের পর ডিম নিক্ষেপ করা হয়েছে। আজ কিন্তু দেবরাজও কিন্তু সেই ডিম্বাস্ত্র থেকে বাঁচতে পারলেন না। আর এই ডিম্বাস্ত্র থেকে বাঁচতে গিয়ে তিনি কি করলেন? তড়ি ঘড়ি একেবারে এক ছুট লাগিয়ে তাকে কিন্তু আদালতে তোলা হলো, এমনকি মাথায় হেলমেটও। কি বলবেন, আজ কোথায়? আমাদের সঙ্গে রয়েছে আমাদের আউটপুট এডিটর সৌমেন ভট্টাচার্য। দাদা, এই বিষয়ে তোমার সাথে কথা বলবো যে এই যে এত হম্বিতম্বি, এত প্রতিপত্তি, এলাকায় প্রায় ত্রাস বলা যেতে পারে, মানে তার অঙ্গুলি হিলন ছাড়া কোনো কাজ হবে না এলাকায়, সেই দেবরাজের আজ কি অবস্থা? দেখো, আমরা দর্শকদের প্রথমে বলি যে আজকে যে শিরোনাম আমরা রেখেছি সেটা হচ্ছে দেবরাজের রাজহীন দেবরাজ। একদম রাজহীন দেবরাজ মানে দেবরাজ মানে যদি আমরা শব্দটাকে একটু ভাঙি যে দেবতাদের রাজা। এখন দেবতাদের রাজা কে ছিল? আমাদের হিন্দু পুরাণ শাস্ত্র কি বলে? দেবতাদের রাজা ছিলেন স্বয়ং ইন্দ্র। এখন এখন তার মানে কি দেবরাজ কি ইন্দ্রের মতো রাজত্ব চালাচ্ছেন? এখন দেখো, দেবরাজ যে স্টাইল অফ অ্যাকশন, যে স্টাইল অফ পলিটিক্স দেবরাজ করতো, দেখো বেসিক্যালি দেবরাজ চক্রবর্তী কি নির্বাচনে লড়েছেন? পুরো নির্বাচনে লড়েছে। না তিনি বিধানসভায় দাঁড়িয়েছে, না তিনি লোকসভায় দাঁড়িয়েছে, তিনি হয়ে গিয়েছিলেন বেতাজ বাদশাহ। এখন দেখো, দেবরাজের স্কুলিংটা শুরু হয়েছিল সে কংগ্রেসের ছাত্র পরিষদের যেমন, সেখান থেকে অনেক হাত বদল হয়ে যখন তৃণমূল কংগ্রেসে আসলো। তৃণমূল কংগ্রেসে কখন দেবরাজ এসছে? যখন তৃণমূল একদম ক্ষমতায়। দেখো, ক্ষমতায় মানে একজন ছাপোষা মানুষও ক্ষমতার সাথে বাঘ হয়ে ওঠে। আবার দেবরাজ তো কখনোই দোদণ্ড প্রতাপ তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করেনি। শাসক দলের রাজনীতির ভিতরে একটা অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজের পূর্ণ মাত্রায় সুবিধা নিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী, যার জন্য তার এত প্রভাব প্রতিপত্তি। নাহলে বলো না, আমাদের তো অনেকগুলো মিউনিসিপাল কর্পোরেশন আছে, শুধু তো বিধাননগর না, উনি ছিলেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের একজন MMIC, মানে মেয়র ইন কাউন্সিল। এখন কলকাতা পুরসভা রয়েছে, চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে, আসানসোল দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, হাজারটা মিউনিসিপাল কর্পোরেশন। এইরকম দেবরাজ চক্রবর্তী এইরকম আকচার রয়েছে পশ্চিমবঙ্গে। এবং এই যে আকচার দেবরাজরা, যার জন্য আজকে বারাসাত আদালতে কৌস্তব বাগচি, যিনি ব্যারাকপুরের বিজেপি বিধায়ক, তিনি কিন্তু সুন্দর একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন। কি শব্দবন্ধ ব্যবহার করেছেন? তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিনি ক্রিয়েচার দেবরাজ চক্রবর্তী। এখন আমরা দেখেছিলাম কি মনে আছে, সেই দর্শকদের একটু মনে করে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাতের সভা, সেই সভা ঠিকঠাক লোক হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ফিরছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিউ টাউনে দাঁড়িয়ে ফেরার সময় দেবরাজ চক্রবর্তী গাড়ি দাঁড় করিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছিলেন, মানে এতটা ক্লোজ টু ক্লোজ কন্ট্যাক্ট। এবং দেখো, এই যে দেবরাজ চক্রবর্তীদের মতো নেতারা রাজনীতির ছত্রছায়া, তাহলে দেবরাজের উপর কার মাথায় হাত ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস? যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের একটা কণ্ঠ বা আওয়াজ তোলার পরিসর ছিল না, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়াতে গেলে হয় তোমাকে মিথ্যা মামলায় ফেঁসে যেতে হতো, নয় তোমাকে কোনো না কোনো ভাবে হেকেল করা হতো। এটাই যখন রাজনীতির একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দেবরাজের চক্রবর্তীর মতো নেতাদের উত্থান। এদের যদি পলিটিক্যাল কন্ট্রিবিউশন দেখো, পলিটিক্যাল কন্ট্রিবিউশন কি? কটা আন্দোলন করেছেন, কটা সত্যাগ্রহ করেছেন, সাধারণ মানুষের জন্য কি করেছিলেন? এনারা কি করেছিলেন? একটা ইনার বেনিফিশিয়ারি তৈরি করেছিলেন। কে বেনিফিশিয়ারি? যারা দেবরাজকে ঘিরে থাকতো তাদের জন্য এরা কি করতো? কোনো প্রমোটারের কাছে গিয়ে তোলা চাইতো, কোথাও কে কোন বাড়িতে জমি বাড়ি করবে, কে কোথা থেকে মালপত্র কিনবে। কোথাও যদি এমনও শোনা যায়
যে ধরো প্রমোটিং সিন্ডিকেট তো চলতোই। এমনকি কৌস্তব বাগচি যে অভিযোগটা করেছেন যে এরা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকেও তোলাবাজি করত, এটা কিন্তু আমরা বলছি না, এটা বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি আজকে বারাসাত আদালতে দাঁড়িয়ে বলেছে, সেই খবর আমরা সম্প্রচার করেছি। এবার প্রশ্নটা হচ্ছে এই দেবরাজের মদতদাতা কারা? দেখো, দেবরাজের বিরুদ্ধে পুরো একদম তোলাবাজির অভিযোগ রয়েছে, প্রভূত সম্পত্তি এবং আয়ের সঙ্গে সঙ্গতি নেই। দেবরাজ চক্রবর্তী কোথায় কাজ করতেন? যেমন ধরুন ওই দক্ষিণ 24 পরগনায় ছিল ঝুঁকেগা নেই, এখন ঝুঁকে হচ্ছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তো ও যেরকম একটা অভিষেক ব্যানার্জি লাইট ভার্সন দক্ষিণ 24 পরগনা, তেমন এই উত্তর 24 পরগনা জেলা লাইট ভার্সন ছিল দেবরাজ। দীর্ঘদিন ধরে পয়সা তুলে বেরিয়েছে, গুন্ডাগিরি করে বেরিয়েছে। এখন গুন্ডাগিরি বা মস্তানগিরি এটা কোনোটাই নয়, কিন্তু এই পুলিশের সাথে ছিল, সাথে সরকার ছিল, প্রশাসন ছিল, মাথায় বড় আশীর্বাদ ছিল। তো সেই জন্য ভাইপো বাবুর আশীর্বাদ নিয়ে এরা দৌড়ঝাঁপ করে বেরিয়েছে। এখন বিষয়টা হচ্ছে তখন শাসকের আইনের সরকার ছিল, এখন আইনের শাসনের সরকার, পরিণতি যা হওয়ার তাই হয়েছে। এবং এই দেবরাজবাবুর বিষয়ে যেটা শোনা যায় দলের অন্দরেও, তৃণমূল দলের অন্দরেও, যে শুধুমাত্র ব্যবসায়ীদের থেকে বা জনমানুষের থেকে টাকা তোলা নয়, দলের নেতাদের থেকেও এরা তোলাবাজি করত। ভাইপো অ্যান্ড কোম্পানি দলের লোকেদের থেকেও তোলাবাজি করত। সে পঞ্চায়েতের টিকিট করানোর থেকে, পৌরসভার টিকিট থেকে, বিভিন্ন কমিটিতে জায়গা করিয়ে দেওয়ার থেকে, কোন এলাকায় কোন কন্ট্রাক্টর কাজ করবে, কোথা থেকে কত কাটমানি, কে রাখবে কত, কে কাকে কত দিতে হবে, এগুলো তারাই ঠিক করবে। তো স্বাভাবিকভাবে যেটা হওয়ার সেটাই হয়েছে। ল ইজ অ্যাবাভ এভরিথিং। আমরা আরও একটা জিনিস দেখতে পেয়েছি, একটি ফেসবুকের কোনো একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে অদিতি মুন্সি বলেছে যে হিন্দু মতে বিয়ে করেছে, যদি স্বামী জেলে গিয়ে থাকে তাহলে আমিও জেলে যাব। কি বলবো এই বিষয়ে? এটা হয় না তো, এ তো কোনো মন্দারমণির রিসর্টে ঘুরতে যাওয়ার না, যে আমার বড় ঘুরতে গেলাম সাথে সাথে চলে গেলাম। নিশ্চয়ই তার বিরুদ্ধে যখন অভিযোগ হবে তখন তাকে এইভাবে প্রকাশ্যে বলতে হবে না। তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে নিশ্চয়ই যাবে। এ তো কোনো হানিমুন কাপেল হানিমুন করতে যাচ্ছে এরকম ব্যাপার তো। জেল তো কোনো হানিমুন করার বা স্বামী স্ত্রীর ঘুরতে যাওয়ার জায়গা নয়। তো তাদের নিজেদের মধ্যে যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা বা ফ্যান্টাসিসগুলো আছে সেগুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে ভালো। সিন্ডিকেট থেকে, তোলাবাজি থেকে সব কিছু নিয়েই প্রায় অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই অদিতি মুন্সি যখন এমন মানে ভোটের যে কর্মকাণ্ডে যে ফলকনামা, সেখানে সম্পত্তি কমও দেখিয়েছে। কিন্তু যখন ভোট নির্বাচন বা যখন ঘুরে ভোট প্রচার ছিল, তখন এই অদিতি মুন্সি বিরোধী পক্ষকে, মানে তখন যে বিরোধী পক্ষ বিজেপি, এখন শাসক দলকে বলেছিল যে যদি মানে ভোট প্রচারই করতে হয় তাহলে সুস্থভাবে ভোট প্রচার করুন, শিক্ষিতদের মতন ভোট প্রচার করুন এবং ভালো ভাষায় ভোট প্রচার করুন। কি বলবেন? মানুষ তো জবাব দিয়েছে, আর আমরা কি জবাব দেবো বলি? কারা ভদ্রলোকেদের কথা বলছে বা কারা ভদ্রলোকেদের মতন আচরণ করতো বা করছে, কিন্তু মানুষ জবাব দেওয়ার জায়গায় আছে, মানুষ জবাব তো দিয়েওছে। আর এদেরকে আর কি জবাব দেবো? এদের তো দলটাই উঠে গেছে, দলেরই তো অস্তিত্ব নেই। যে নিজের বউ বাচ্চাকে ছেড়ে চলে যায়, পালিয়ে পালিয়ে বেড়ায়, সে মানুষের নেতা, সে ডন। মানে এর থেকে তো আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বুথ সভাপতি না, বুথের কর্মী বেশি ক্ষমতা পায়, যারা চোখে চোখ রেখে লড়াইটা করে এসেছিল। ক্ষমতা থেকে গেল আর হারালো, 1300 কোটি টাকার হিসাব কে দেবে? দিয়ে যাবে তো, অপেক্ষা করুন, সবে শুরু হয়েছে। একদম দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় থেকে আপনি ধরে ধরে একদম তথ্য তুলে ধরে এই যে সংগঠিত দুর্নীতির অভিযোগ করেছিলেন, তখন মানুষ একটু বিভ্রান্ত হয়েছিল। আপনি তৃণমূল নেতা, আজকে দেখা যাচ্ছে আইনের শাসনের যে পাহাড় কেনার অভিযোগ, আর আজকে তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতি। আরো অনেক কিছু আছে। বরং নামটা মনে রাখবেন, নামটা তরুণজ্যোতি তিওয়ারি। বাবা এক, কথা এক, যাকে তাকে বাবা বানিয়ে ঘুরে বেড়ায় না। এ তো বাবার ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা, এরকম ঘুরে বেড়ায়। এই চোরগুলোর ব্যবস্থা জেলে হবে, রাজ্যে আইনের শাসন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। পুলিশ প্রশাসন কাজ করেছে এবং এই ডাকাত তার আগে ধরা পড়েছে। আমি ইডি টেক ওভার করতে গেছে, জানি ইডি টেক ওভার করলে প্রপার্টি অ্যাটাচমেন্ট হবে, অ্যাটাচমেন্ট হলে অকশন হবে। অকশন হলে আমি সরকারকে অনুরোধ করবো, রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনকেই, সেই টাকা
রাজারহাট গোপালপুরের উন্নয়নে লাগানো হয়। কোন জায়গায় কাজ করে? কাউন্সিলর ছিলেন। আরে বাবা, একজন কাউন্সিলর পুরো আইন অনুযায়ী ক টাকা মাসে বেতন পায়? তিনি কতটা সম্পত্তি ক্রয় করতে পারতেন? দেবরাজ চক্রবর্তী কি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন, বা পারিবারিক উত্তরাধিকার সূত্রে কত টাকা পেতেন? সেই অনুযায়ী সেটাকে যদি ইনকাম রেশিওতে তুমি ভাগ করো। এইবার কিন্তু দেবরাজ চক্রবর্তীকে আজকে যখন আমরা এই প্রতিবেদন করছি, এই কথাটা নিয়ে আলোচনা করছি, কেন রাজহীন দেবরাজ, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখনো কিন্তু আদালত থেকে তিনি ছাড়া পাননি। এবার পুলিশ তদন্তকারীরা এটাকে কি গ্রেপ্তার করেছে? সিট গ্রেপ্তার করেছে। প্রায় 100টা ফোন কলকে ট্র্যাক করে সিট কিন্তু গ্রেপ্তার করেছে। মানে যখন তিনি এই একটা মামলা হতে পারে, পালাবদলের পর একটা মামলা হতে পারে, তিনি কিন্তু আমরা কিন্তু আগেই দেখেছিলাম বারবার রক্ষা কবচের জন্য গিয়েছিলেন অদিতি মুন্সি, এবং একদম ঠিক বলছো। যেহেতু অদিতি মুন্সি একটা ছোট বাচ্চা রয়েছে, মানে দেবরাজ এবং অদিতির বাচ্চা থাকার কারণে মা হিসেবে কিন্তু অদিতি মুন্সি এই যাত্রায় এখনো পর্যন্ত রক্ষা কবচ পেয়েছিলেন, কিন্তু দেবরাজ সেই জায়গায় সেই রক্ষা কবচটা পাননি। একদম আর এরপর থেকে কিন্তু দেবরাজকে রীতিমতো ফেরার, তাকে ফোন করার পরেও কোনো কন্ট্যাক্ট করে পাওয়া যায়নি। এবার গা ঢাকা এদের দিয়ে বলা যেতে মাথায় পারে। এখন তদন্তকারীরা দেখবেন যে এর মাথায় কার হাত রয়েছে। কয়েকশো কোটি কোটি টাকার যে সম্পত্তি নামে বেনামে। এবং তুমি যদি দেখো এবারের 26-এর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কিন্তু ধরে ধরে এই দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির খতিয়ান কিন্তু তুলে ধরেছেন। এটা শুধু নির্বাচন বলে না, অনেকদিন ধরে কিন্তু তারা বলছিলেন যে এই একটি নেতা তৃণমূল কংগ্রেসের যে লার্জার দ্যান লাইফ হয়ে গিয়েছিলেন, মানে সেই দেবরাজ ইন্দ্রের সভার মতো তিনি একটা সভাসদ নিয়ে চলাচল করতেন। সেই জন্য কিন্তু দেখুন আজকে আমরা যে হেডলাইনটা করেছি দেব আজ রাজহীন। তো রাজহীন এই কারণে, দেখো ক্ষমতায় থেকে বাড়াবাড়ি সবাই করতে পারে, কিন্তু এই রাজ্যেই যখন দোদণ্ড প্রতাপ তৃণমূল সংগঠন, তখন শুভেন্দু অধিকারীকে সভা করতে 100টারও বেশি সভা করতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। এরা কবার বাম আমলে বাম শাসনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ শুভেন্দু করেছিলেন। অধিকারী এই অভিযোগ নতুন করেনি, বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার শুধুমাত্র প্রতিবাদ কেন, সমস্ত কিছু জায়গাতেই তাকে বারবার আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আদালতের অনুমতি নিয়ে তারপর তিনি সব জায়গায় গেছেন। শুধুমাত্র প্রতিবাদ না, এমনকি বিজেপির কার্যকর্তাদের বাড়িতে দেখা করার জন্য কিন্তু তাকে কিন্তু একাধিকবার যেতে হয়েছে। তার মানে কি যে এমনকি মুর্শিদাবাদের সেই ঘটনা যখন আমরা দেখলাম, একেবারে মুর্শিদাবাদ, একদম সবকটা ঘটনার ক্ষেত্রে, এমনকি দেখো যখন এরা কি কন্ট্রিবিউট করেছে পলিটিক্সকে, দেখো পলিটিক্স একটা কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। আপনার দল ক্ষমতায় ছিল, আপনি কি এই রাজারহাট গোপালপুর চত্বরে স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের বিকাশে কি ভূমিকা রেখেছেন, বা এই যে প্রান্তিক মানুষের অর্থনৈতিক বিকাশে কি ভূমিকা রেখেছেন? বরং শোনা যাচ্ছে ঠিক উল্টো, প্রান্তিক মানুষের অর্থনৈতিক বিকাশের ভূমিকা কোন রকম প্রত্যাশিত ভূমিকা পালন ইনি করেননি, বা এনার যিনি ওয়াইফ, যিনি বিধায়ক ছিলেন সেই সময়, এবং তিনি কিন্তু নামেই শুধুমাত্র বিধায়ক ছিলেন, পুরো বিধায়ক পদটা কার্যক্রমটাই পরিচালনা করতেন দেবরাজ চক্রবর্তী। ফলে আজকে তো তাকে জবাব দিতেই হবে, কেননা যে মানুষের আজকে যদি এই এত টাকার উৎস কি, এই মানি ট্রেলটা কিন্তু গোয়েন্দারা তদন্ত করে দেখবেন। এবং যতটুকুনি আইন বলে, যেভাবে পুলিশ কেস ডায়েরি সাজিয়েছে, তাতে কিন্তু দেবরাজ চক্রবর্তীকে এখন বহুদিন পুলিশি হেফাজতে থাকতে হবে এবং আদালতেও হাজিরা দিতে হবে। দেবরাজ চক্রবর্তী কিন্তু শুধু সরাসরি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেবরাজ চক্রবর্তী খুব বেকায়দায় পড়ে গেলেন। কেন বেকায়দায় পড়ে গেলেন? দেখো দেবরাজ চক্রবর্তী কখন গ্রেপ্তার হলেন? যখন রাজ্যে নতুন গুন্ডা দমন আইন পাশ হয়েছে। এই গুন্ডা দমন আইনের পাশে কিন্তু এই যে সংগঠিত অপরাধের একদম সংজ্ঞাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কাকে তোলাবাজি বলা হবে, কাকে সিন্ডিকেটবাজি বলা হবে, এই সবই কিন্তু নতুন গুন্ডা দমন আইনে পড়ে। ফলে দেবরাজ চক্রবর্তীর কিন্তু ভাগ্যটা কিন্তু সাথ দিল না। যখন তিনি গ্রেপ্তার হলেন তখন অলরেডি রাজ্য বিধানসভায় গুন্ডা দমন বিরোধী আইন পাশ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। এইখানেও কিন্তু অনেকগুলো ধারা যুক্ত হবে। আবার দেখো এই নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু এই দেবরাজ চক্রবর্তীর কিন্তু নাম এসেছে, এবং সেখানে তাকে কিন্তু একটা এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা কে বলেছেন? বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ডকুমেন্টস দেখিয়ে দাবি করেছেন সিবিআই এর সেই চার্জশিট তুলে।
ফলে একটা মানুষ, তার নামে সিন্ডিকেট হুম। অভিযোগ রয়েছে, একটা মানুষ তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, একটা মানুষ তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে। ফলে আর কত হ্যাঁ, আর এছাড়াও যে কত একটু আগে তুমি বলছিলে যেমনটা যে উন্নয়ন, এই জায়গায় কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি আরো একটা বড় অভিযোগ তুলেছেন যে এই যে নিউ টাউন যে জায়গাটা, বিভিন্ন জায়গায় নিউ টাউন মেনলি হচ্ছে নয়নজুলি, বিভিন্ন জলাজমি, সেই জলাজমি বুঝিয়েও কিন্তু হয়েছে অবৈধ প্রমোটারিং বা প্রমোটারের ক্ষেত্রে কিন্তু এই নয়নজুলি বুঝিয়ে, যার কারণে তিনি অভিযোগ তুলছেন যে আগে কিন্তু নিউ টাউন এরিয়ায় এত জল জমতো না, শুধুমাত্র এই নয়নজুলি বুঝিয়ে বিভিন্ন দেখো, প্রমোটারিং কাজ এই- করার জন্য কিন্তু একেবারে মানুষের ক্ষতি করেছেন তিনি। তুমি- উন্নয়ন তো দূরে থাকে, তুমি এই অভিযোগ একটা কিন্তু কথা- বারবার তুলছেন নব বিধায়ক। না না না, তরুণজ্যোতি এটা তো তিওয়ারি। ঠিকই যে আজকে রাজ্যে পালাবদল হয়েছে, বামেরা চলে গেছে, কটা বাম নেতা জেলে গেছে দুর্নীতির জন্য? বামেরা কিন্তু নেই পিকচারে, একমাত্র মুস্তাফিজুর রহমান ডোমকল কেন্দ্রের বিধায়ক। আজ বিজেপি ক্ষমতায় এসছে, কটা বাম নেতার এগেনস্টে তোলাবাজির অভিযোগ এসছে। একদম। কিন্তু এই একটা দল যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রাতারাতি দুর্নীতির যে বড় ভাণ্ডটা ছিল, যেটা অদৃশ্য করে রাখা হয়েছিল সরকারি মদতে তৃণমূল জামানায়, সেই ভাণ্ডটা কিন্তু ফেটে ফেটে গেছে গেছে। একদম। একেবারে দুর্নীতির মানে কালো কাদা ছড়িয়ে পড়ছে কিন্তু নেতাদের গায়ে এবং এই সংগঠনের সঙ্গে জড়িত লোকদের গায়ে। ফলে সেখানে মানুষ, জনতা তো খুবই ফুসছেই। যার জন্য শ্রমিক ভট্টাচার্য একটা খুব ভালো কথা বলেছেন কিছুদিন আগে, কি জানো, যে শ্রমিক ভট্টাচার্য এই গল্পটা বলছেন যে আমি একবার এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, এই যে জনতা যে ডিম নিয়ে যাচ্ছে আপনারা কেন প্রোটেক্ট করতে পারছেন না? সেই পুলিশ অফিসার নাকি শ্রমিক ভট্টাচার্যকে বলছেন যে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, এগ ডিটেক্টর তো নেই। ফলে একটা অদ্ভুত ব্যাপার, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ডিম। ডিম কি, কারোর গায়ে যদি ডিম চড়ায় তার জামাটা নষ্ট হয়, হ্যাঁ, বিচ্ছিরি গা থেকে গন্ধ বেরোয়। তার মানে এই লোকগুলো এমনই একটা সম্প্রদায় থেকে এসছে যারা সমাজকে ক্রমশ লুটতরাজের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে সংগঠিত লুটের অভিযোগ রয়েছে। আর এই সংগঠিত লুটের কিন্তু কিনারা করতে চান বর্তমান বিজেপির রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বারবার তথ্যহীন ভাষায় বলছেন এবং তার দলের পক্ষ থেকেও শ্রমিকবাবু সহ সমস্ত নেতারা বলছেন যে আগে চলতে রাজ্যের শাসকের আইন, এখন চলবে আইনের শাসন। দেখো, গণতন্ত্রে আইনের শাসন, যার ইংরেজি পরিভাষা যদি আমরা বলি রুল অফ ল, রুল অফ ল ইজ ভেরি নেসেসিটি ইন ডেমোক্রেসি। কেননা যেই ডেমোক্রেসি কনসেপ্টটাই গড়ে উঠেছিল রুল অফ ল এর ক্ষেত্রে, কিন্তু বিগত 15 বছর ধরে আমরা দেখেছিলাম বিচারের বাণী বা আইনের শাসন নীরবে নিভৃতে। কখনো পুলিশকে আমরা দেখেছি টেবিলের তলায় লুকাতে, কখনো পুলিশকে আমরা দেখেছি থানার দরজা আটকে রাখতে বিক্ষোভকারীদের ভয়। অ্যাটলিস্ট সেই ভয় মুক্ত পরিবেশ থেকে কিন্তু বেরোতে চাইছে। সেই জন্য কিন্তু এই দেবরাজ চক্রবর্তীর মতো নেতাদের আজকে কিন্তু অত্যন্ত দুর্দিন, ফলে অশনি সংকেত বলা যায়। তবে এই দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত উচ্ছ্বাস, এই যে এতদিন তাদের উপর যে এত অভিযোগ, এত দেখো, অত্যাচার, আজকেও রীতিমতো আমরা এখন একটা তারা ইন্টারভিউ করেছি, আমরা লাইভে, আমরা যখন আজকে সেই আবির মাখছিলেন হ্যাঁ, একদমই। বিজেপি এমনকি বিধায়ক, গতকাল থেকেই এই উচ্ছ্বাস শুরু হয়ে গেছে, একদম মানুষ গতকাল বাজি তো ফাটাচ্ছে, আতশবাজি ফাটানো। একদম বাজি ফাটাচ্ছে, মিষ্টি মুখ করছে, লাড্ডু এবং বিতরণ আজকে করছে। যখন দুপুরে আমরা লাইভে ছিলাম, আমাদের সঙ্গে যখন ছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, সবাই কিন্তু আবির মাখতে। সেখানে এক ভদ্রমহিলা 2021-এর ভোট পরবর্তী হিংসায় তার ছেলের মৃত্যু হয়েছে এবং তার ছেলের মৃত্যুর জন্য যে কিভাবে দেবরাজ চক্রবর্তী এবং তার বাহিনী কাজ করেছিল, সেই ভদ্রমহিলা কিন্তু সে বক্তব্য দিয়েছেন। এবং আজকে এটাও দেখা যাচ্ছে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর যে সমস্ত অভিযোগ এতদিন সামনে আসেনি, তারাও কিন্তু এখন ঘর ছেড়ে বেরিয়েছেন, তারাও কিন্তু প্রশাসনের কাছে আসছেন, পুলিশের কাছে আসছেন নতুন করে মামলা দায়ের করতে। দেখো, একটা কথা আছে জানো তো, আয়না কখনো বিট্রে করে না। কেন আয়না বিট্রে করে না? যে তুমি যা দেখাবে সেটাই তুমি দেখবে। এই যে যাকে আমরা বলি না যেমন কর্ম তেমন ফল, ফলে আর এখন যেটা চলছে মার্কেটে ভাষা, সেটা হচ্ছে পাপ ছাড়ে না বাপকে। তো এবার তিনি পাপ করেছেন কিনা আইনের পরিভাষায় তো আমরা বলতে পারি না, আমরা কোনো মিডিয়া ট্রায়াল করতে বসিনি। আমরা যেটা দেখছি যে
একজন নেতা, তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে এবং তারপর থেকে মানুষের একদম স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস কিন্তু একদম আছড়ে পড়ছে রাস্তায়, কখনো বাজি ফোটানোর মধ্যে দিয়ে, কখনো আবির খেলার মধ্যে দিয়ে। আর বিজেপি তো এটা সেলিব্রেট করবে, কেন সেলিব্রেট করবে না? যে তারা কিন্তু পরিষ্কার জনমানুষের সামনে এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত নেতাদের এক্সপোজ করে দিচ্ছেন, যাতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে চিরতরে বন্ধ হয়ে যায়। কেননা মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে, মানুষ কিন্তু কখনোই এমন লোককে ভোট দেবেন না, সেটা পুরসভা হতে পারে, সেটা পঞ্চায়েত হতে পারে, বা সেটা বিধানসভা হতে পারে, যে এমন লোককে আমরা জনপ্রতিনিধি করবো না যে এরকম নেতা। কিন্তু দেবরাজ চক্রবর্তী, যদি তুমি মুখমন্ডলটা দেখো, আজকে যখন আমরা ফুটেজ গুলো চালাচ্ছিলাম, দেখছিলাম আমাদের সংবাদদাতারা সে বারাসাত আদালত চত্বর থেকে বলো বা অন্যান্য জায়গা থেকে, একদম দাড়ি গোপ কামানো, মাথায় টুপি পরা। তাহলে আপনি, আমার প্রশ্ন হচ্ছে, আপনি টুপি পরে আদালতে উঠলেন না কেন? ডিম খাওয়ার ভয়ে কিন্তু শেষ মুহূর্তে আমার মনে হয় কোথাও গিয়ে টুপিটা বদল করে তিনি কিন্তু একটা হেলমেট পরে নিয়েছেন, যদি ডিমের আঘাত থেকে বাঁচতে পারেন। কিন্তু এইভাবে কি জনরোষ থেকে বাঁচা যায়? আপনি যে কাজগুলো করেছেন সেই কাজের তো মূল্যায়ন হবে, কোনটা সঠিক। আমাকে তুমি একটা প্রশ্ন বলো, এটা কিন্তু আজকে রাজনীতিতে চর্চার বিষয় হবে, যে একজন এমএমআইসি, মেয়র, মেম্বার অফ মেয়র ইন কাউন্সিল বা মেয়র পরিষদ, একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যানের সরকারি বেতনটা কত? বই খুলে দেখো সরকারি বেতনটা কত, তিনি কত টাকা বেতন পান, এবং বেতনটা 3 থেকে 5,000 টাকার মধ্যে। তাহলে একটা লোক যদি সরকারি ভাবে বেতন পায়, ওটা বেতন বলা হয় না, ওটা সাম্মানিক বলা হয়, অনারিয়াম বলা হয়, তিনি যদি 3 থেকে 5,000 টাকার মধ্যে বেতন বা সাম্মানিক পান, বিধায়কের না একটা ভালো বেতন আছে, কিন্তু একজন পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, তাহলে তার ভালো বেতন নেই। সে তো মানে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী বেতন নির্ধারিত হয় এই সমস্ত পদাধিকারীদের। তো সেখানে দাঁড়িয়ে এত টাকার সম্পত্তি, কয়েকশো কোটি টাকার সম্পত্তি, তাহলে আজকে এইরকম কত দেবরাজ চক্রবর্তী এই পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, যাদের আস্তিনে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি আছে। হ্যাঁ, ইতিমধ্যে পালা বদলের পর কিন্তু এমন অভিযোগ প্রচুর এসেছে, কখনো পাতাল ঘর থেকে উদ্ধার হচ্ছে অনেক সম্পত্তি। এটা নতুন নয়, পালা বদলের পরে কয়েক মাস ধরে মানুষ একেবারে বলতে পারে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে আমার তো এখানে একটা প্রশ্ন তোমাকেই করতে ইচ্ছা করছে, আমি সত্যিই জানতাম না, যদি পালা বদল না হতো, আমরা দেখতাম তৃণমূল নেতাদের এত বৈভব, এত প্রভাব প্রতিপত্তি, একটা মানে ডানাত বাহাত, দুহাতের ইনকাম, এগুলো দেখে এসেছি। একটা কত ন্যারেটিভ তৈরি হয়ে গেছিল, যে কিছু করতে না পারলে চলো একটা পলিটিক্স করি, একটা পলিটিক্স কে নামে। পলিটিক্স হ্যাজ বিকাম আ প্রফেশন ইন ইন্ডিয়া, এটা কিন্তু অনেক দিনের ট্রেন্ড, কিন্তু লাস্ট 15 বছরে যেন সেটা, মানে তুমি বলো তো যে তৃণমূল নেতা মানে কি? একটা পায়ে দামি স্নিকার্স, সাদা ট্রাউজার্স প্যান্ট, একটা গলায় একটা লাল চুল, কানে দুল, এটা তো তুমি, ওটা তো মুখ্যমন্ত্রীর বক্তব্য বলছো। মানে কি দেখো, একটা স্করপিও গাড়ি আর ড্যাশবোর্ডে প্রচুর ব্যাচ, এটা দেখলেই মনে হবে এটা একটা তৃণমূল নেতার গাড়ি। আমার তো মনে হয় আমাদের একটা এরকম পরিসংখ্যান নিয়ে একটা কাজ করতে হবে, যে গত 15 বছরে তৃণমূল জামানায় কি স্করপিও গাড়ির সংখ্যা বিক্রি বেড়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে গোটা ভারতের নিরিখে, সেটাও কিন্তু একটা আলোচনার মধ্যে হবে এবং দর্শকদের জানানো আমাদেরই দায়িত্ব পড়ছে। একদমই তাই। তো এইবার যে এতক্ষণ তুমি বলছিলে যে বিপাকে, এবার ঠিক আমি আইনের দিক থেকে যদি প্রশ্ন করি, কতটা বিপাকে পড়তে পারেন? দেখো, বিপাকে অনেক রকম ভাবে, এই যে নতুন আইনটা, কেননা এখন আইপিসির অনেক ধারাই কিন্তু আর বর্তমান অপরাধের সঙ্গে মানানসই নয়, কিন্তু গোটা ভারতবর্ষে যখন ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছিল, এই 4 জুনের আগে, 4 মের আগে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছিল না। নতুন সরকার এসে ক্যাবিনেট মিটিং এ কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা তারা চালু করে দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় এমন করে বাধা আছে, এবং তার উপর যদি এই নতুন গুন্ডা দমন আইন যদি যুক্ত হয়, তাহলে দেবরাজ চক্রবর্তী কিন্তু সহজে পার পাবেন না, তাকে কিন্তু বহুদিন আইনি লড়াই করতে হবে। এবং এখন দেখা যাক যে পুলিশ, এখন দেখো তদন্তকারীরা কি করবেন, আদালতের কাছ থেকে আজকে পুলিশি হেফাজত চাইবেন, পুলিশি হেফাজত চেয়ে দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জেরা করবেন, জেরা করে কোথায় কোথায় তার কত সম্পত্তি
সেই সম্পত্তি কিভাবে তার হলো, নামে কটা আছে, বেনামে কটা আছে, কোথা থেকে তার এই বিপুল টাকার উৎস, সেই মানি ট্রেলটা কিন্তু তারা খোঁজার চেষ্টা করবেন। এবং সেই মানি ট্রেলটা কোথা থেকে উৎপন্ন হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে, সেই তথ্য যদি সামনে আসে, শুধু একা দেবরাজ চক্রবর্তী নয়, অনেক বড় বড় নাম কিন্তু সামনে আসবে তদন্তকারীদের। ফলে তদন্তের কিন্তু একটা বিরাট ভূমিকা কিন্তু থাকছেন। এবং একটা কথা তোমাকে আমি বলতে পারি, যেমন যে ধরো এই যে মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন, এই যে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করতে গিয়ে নেতাজি ইন্দ্র বলেছেন, তিনি কিন্তু পুলিশকে একদম কড়া নির্দেশ দিয়েছেন। এবং তিনি কিন্তু দুধে আইপিএস অফিসারদের বলা হচ্ছে, পুলিশ মনে এখন চালু কথা, আগে পুলিশের হাত বাঁধা ছিল, এখন কিন্তু পুলিশের হাত খোলা। ফলে পুলিশ কিন্তু আর পার চেষ্টা করবে, কারণ এই নেতারাই পুলিশকে তাদের গোলাম বানিয়ে রেখেছিল দীর্ঘদিন ধরে। এই নেতারাই দিনের পর দিন পুলিশকে চোখ বন্ধ করে রাখতে বাধ্য করেছিল। এই নেতারাই পুলিশকে সামনে রেখে বহু অত্যাচার করে দিয়েছিল। ফলে সব জায়গাটা কিন্তু এবার ধীরে ধীরে কিন্তু হ্যাঁ, তবে গতকালই নয়, মুখ্যমন্ত্রীর আগেও যখন পার্ক সার্কাস কাণ্ড দেখলাম আমরা, যে পুলিশের ওপর বেলাগাম আক্রমণ, তখনই কিন্তু একেবারে পার্ক সার্কাসের সামনে দাঁড়িয়ে কিন্তু একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল যে পুলিশকে। না, তবে একটা জিনিস কিন্তু আবার দেখো, এত কিছু খারাপের মাঝে একটা কিন্তু ভালো বার্তা যাচ্ছে কিন্তু আমার মনে হয় রাজ্যের ক্ষেত্রে। আজকের ডেটে দাঁড়িয়ে এখনো বলছি, মানে এটা কিন্তু মানে 2011 থেকে যেটা নিয়েই বলছি, মানে 2011 থেকে এখনো পর্যন্ত, আজকে 2026 পর্যন্ত কজন বাম নেতা কর্মী দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছে বলো? একদম। তোলাবাজির অভিযোগ কজনের বিরুদ্ধে আছে? এখনো পর্যন্ত তো সেভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বুড়ি বুড়ি, মানে তো মনে হচ্ছে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে গোটা সংগঠনটা। আর তৃণমূল কংগ্রেসের ভীষণ দুর্দিন চলছে। একদিকে যখন দেবরাজ চক্রবর্তীর নেতারা গ্রেপ্তার হচ্ছে, তখন দেখুন ওরাও কিন্তু দিল্লিতে দরবার করে এসছেন। ফলে দলের প্রতীক আর দলের তহবিল, মানে তহবিল তুমি কার যদি একটা প্রশ্ন ওঠে, তার উত্তর হবে দল আমি যার। এবার দলটা কালীঘাটের তৃণমূলের না বিধানসভার ঋতব্রতপন্থী তৃণমূলের, সেটাও কিন্তু একটা মানে একটা বিরাট ভাববার বিষয়। ফলে সব জায়গায় যেমন তৃণমূল বলে কিছু নেই এই রাজ্যে, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তৃণমূল বলে কিছু নেই, যে তৃণমূলের দোদণ্ড প্রতাপ। আর তৃণমূল নেতাদের একটা অদ্ভুত কালচার ছিল, 15 বছরে এটাকে বলা ক্ষমতার মেদ। ক্ষমতায় থাকতে থাকতে তারা ভেবে নিয়েছিলেন যে আমরা ক্ষমতা থেকে যাবো না। ফলে একটা ক্ষমতা বলে কি, পাওয়ার মেক্স ম্যান করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস ম্যান অ্যাবসলিউটলি। এই যে ইংরেজি শব্দবন্ধ, এটা কিন্তু একদম মানে আমি তো অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভুড়ি ভুড়ি করে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় বার্তাটা আসার কথাটা কি, এই যেভাবে 26-এর পালাবদলের পর তৃণমূল নেতাদের উপর জনগণের ডিম্বাস্ত্র বা ডিম বৃষ্টি, আর যেভাবে তারা ধরপাকড় হচ্ছে, অন্তত এখনকার দিনে দাঁড়িয়ে রাজনীতি করতে গেলে যারা রাজনীতিক, তারা অন্তত সচেতন হবে যে ভাই যদি পাল্টা ক্ষমতা বদলে যায়, তাহলে কিন্তু এই জিনিস আমার উপরও নেমে আসবে। ফলে সেই জায়গাটা দাঁড়িয়ে কোথাও থেকে রাজনীতিক নেতাদেরও এবার একটু শিক্ষা বা লেসন নেওয়ার সময় এসেছে। তো আমাদের বিভিন্ন খবরের দিকে নজর থাকবে, আপনাদের নজর থাক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে। নমস্কার।